হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রি-রিয়াক্ট জেএস এর যে সিরিজ চলছিল, সেই সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা অবজেক্টের স্প্রেড অপারেটর অবধি দেখেছিলাম। অবজেক্টের আরও বেশ কিছু মেথড আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকে পরবর্তী যে মেথডগুলো আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা দেখব যে অবজেক্ট ইনসাইড অ্যারেস, মানে কোনো একটা অ্যারের ভিতরে যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে লুপের মাধ্যমে আমরা সেটাকে ব্রাউজারে ডিসপ্লে করাতে পারি। তো সেটাই আমি এখানে দেখাবো। এখন আমরা এটা রিঅ্যাক্টের মাধ্যমে এটা কিভাবে করতে পারি তার স্ট্রাকচারটা এখানে বানানো রয়েছে। কিন্তু তারও আগে আমরা দেখে নিই যে আমরা নরমাল জাভাস্ক্রিপ্টে মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে করতে পারি, তো সেই বিষয়টা আমরা দেখব। তো চলুন স্টার্ট করি। তো এখানে অলরেডি একটা ইউজার আমার এখানে অ্যারে বানানোই রয়েছে। আমি একটু জুম করছি। আ জুম করলে আপনাদের দেখতে সুবিধা হবে। আশা করি আ এইভাবে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। ওকে। তো এখানে যে অবজেক্টটা রয়েছে, সেই অবজেক্টটা এরকম যে একটা ইউজার নামে একটা আমি ভ্যারিয়েবল নিয়েছি। সেটা বেসিক্যালি একটা অ্যারে। তো সেই অ্যারের মধ্যে ২ খানা অবজেক্ট রয়েছে। ওকে? এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কার্লি ব্রেসেস এর মধ্যে রয়েছে। তার আইডি, নেম। তো এটা ১ম অবজেক্ট, এটা ২য় অবজেক্ট। এখন এটা আমরা লুপের মাধ্যমে কিভাবে আ ম্যাপ করাতে পারি, মানে ম্যাপ মেথডের মাধ্যমে কিভাবে আমরা লুপ করাতে পারি, তো সেটাই দেখব। তো চলুন স্টার্ট করি। তো users ডট ম্যাপ, আমরা জানি যে কোনো অ্যারের উপরে যদি আমরা ম্যাপ মেথড ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা ফাংশনের প্রয়োজন হবে, কল ব্যাক ফাংশন। তো আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করছি। এবার আমি এটাকে জাস্ট প্রিন্ট করাতে চাইছি আইডি আর নেম। ওকে? আমি এখানে ইউএল বা এলআই যেকোনো কিছুর মধ্যেই কিন্তু প্রিন্ট করাতে পারি। তো আমি সিম্পল এখানে কনসোল লগ করাচ্ছি। কনসোল ডট লগ। এবার এখানে যে ম্যাপ মেথডটা আমি এখানে ইউজ করছি, এখানে যে কনসোল লগটা আমি করব, তো সেইজন্য আমাকে কিন্তু একটা এলিমেন্ট এখানে পাস করতে হবে। তো সেই এলিমেন্টটা কি হবে বা সেই প্যারামিটারটা কি হবে, এই ইন্ডিভিজুয়াল যে অবজেক্টগুলো আছে সেগুলোর কাছে যাবে এবং তাদের যে কি যেগুলো আছে সেই কিগুলোকে কিন্তু ধরতে সাহায্য করবে। অর্থাৎ আমি এখানে একটা প্যারামিটার লিখলাম যে আইটেম। ওকে? তো এখন এই আইটেমটা কি মিন করছে? এই আইটেমটা কিন্তু এই ইন্ডিভিজুয়ালি অবজেক্টকে মিন করছে। তো ১ম বার যখন যাবে এই আইটেমের কাছে, তো এই আইটেম বা এই এলিমেন্টের কাছে, তখন কি করবে? এই আইটেম থেকে ডট আইডি এটাকে আমি নিয়ে আসতে বলছি। তো এখান থেকে আইটেম আর আইডি নিয়ে আসবে আর কমা দিলাম। এবার আইটেম ডট নেম এটাকেও লিখলাম। তো আমাকে কি প্রিন্ট করে দেখাবে? ইন্ডিভিজুয়ালি এই অবজেক্টের যে ডেটাগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে আমাকে প্রিন্ট করে দেখাবে। তো দেখুন এখানে 1 অ্যালিস আর 2 বব। ঠিক আছে? তো এখান থেকে আমার যে জিনিসটা আমি এখান থেকে পেলাম, মানে লুপের মাধ্যমে আমি সেটা কি পেলাম? যে এই ইন্ডিভিজুয়ালি যে অ্যারেটা ছিল, মানে এই অ্যারের ইন্ডিভিজুয়ালি যে অবজেক্টগুলো ছিল, সেই অবজেক্টগুলোর কি ভ্যালুগুলোকে কিন্তু আমরা প্রিন্ট করাতে পারলাম। এখন এটাই অবশ্যই বুঝতে পারছেন যে আমি যদি এখানে কনসোল না লিখে যদি এটাকে আমি ব্রাউজারে প্রিন্ট করানোর জন্য আম ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল, ডকুমেন্ট ডট বডি ডট ইনার এইচটিএমএল এরকম টাইপের কিছু লিখতাম, তাহলে কিন্তু আমি বডিতেও এটাকে প্রিন্ট করাতে পারতাম। এটা খুব সহজ সরল একটা বিষয়। তো এই জিনিসটাকেই আমরা যদি একটু রিঅ্যাক্ট এর মাধ্যমে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তো চলুন দেখি। তো এখন এখানে সেই একই অবজেক্ট যেটা আছে সেটাকে আমি এখানে প্রিন্ট করিয়ে রাখলাম। জাস্ট সিম্পল আমি এখানে অবজেক্টটাকে জাস্ট লিখে রেখেছি। এখন এটাকেই আমাকে কিন্তু লুপের মাধ্যমে দেখাতে হবে। তো এখানে দেখুন একটা ফাংশন তৈরি করা হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু একটা ফাংশন এক্সপ্রেশন। তো ইউজার লিস্ট এরকম একটা নামে। তারপরে কি হচ্ছে, সেই ফাংশনটা একটা অ্যারো ফাংশন, আর সেটা কি রিটার্ন করছে? আমার কাছে কিন্তু একটা ইউএল রিটার্ন করছে। তো চলুন আমরা করে ফেলি এই কাজটা। আমরা একটা কনস্ট বানাচ্ছি। কনস্ট বানিয়ে ইউজার লিস্ট এরকম নাম রাখছি। এটা বেসিক্যালি একটা ফাংশন। ওকে? আর এটার ক্ষেত্রে কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে এই যে ১ম যে অক্ষরটা এটা কিন্তু ক্যাপিটাল হতে হবে। কারণ আমরা একটা কম্পোনেন্ট বানাতে চলেছি। এখানে কম্পোনেন্ট মিন করছে জাস্ট একটা ফাংশন। ফাংশনকেই এখানে কম্পোনেন্ট বলা হচ্ছে। ওকে?
তো এখন এর ভিতর থেকে আমাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে। এই প্রত্যেকটা ফাংশনকে অবশ্যই কিছু না কিছু একটা রিটার্ন করতে হয়। তো এখন এখানে কি রিটার্ন করবে? এখানে যে জিনিসটা রিটার্ন করবে সেটা কিন্তু একটা ইউএল। ওকে? একটা ইউএল রিটার্ন করবে। তো আমি যদি শুধুমাত্র এখানে একটা ইউএল লিখে দিই, ব্যাস তাহলেই কিন্তু আমার চলবে। এখন এই ইউএলটা হলো একটা সিঙ্গেল এলিমেন্ট, তাই তো? তো এই রিটার্নের মধ্যে অলওয়েজ কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্টকেই রিটার্ন করাতে হয়। আপনি একটা শুধু ইউএল রিটার্ন করাতে পারেন, অথবা আপনি একটা এইভাবে ডিভ রিটার্ন করাতে পারেন। ওকে? আপনি একটা ডিভ রিটার্ন করাতে পারেন এইভাবে। অথবা একটা সেকশনকে রিটার্ন করাতে পারেন। অথবা আপনি ব্ল্যাংক কোনো কিছু একটা ডিভের মতো বা একটা ট্যাগের মতো কোনো কিছু রিটার্ন করাতে পারবেন। তো রিঅ্যাক্টে এর একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট। এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট। আমি যদি কোনো এখানে ট্যাগের নাম উল্লেখ না করি। তো এক্ষেত্রে আমি যেহেতু এই দুটো জিনিসকে প্রিন্ট করাবো ব্রাউজারে, তো ULLI এর মধ্যে, তো সেইজন্য কিন্তু আমাকে এখানে UL লিখতে হবে। তো আমি যদি এটাকে UL লিখি তাহলে আমাকে ডেফিনিটলি কিন্তু এর ভিতরে গিয়ে LI লিখতে হবে। এবার আমি যদি সিম্পল এখানে একটা LI এখানে টাইপ করে দিই, তাহলে আমার সেই LI টাই কিন্তু এখানে প্রিন্ট হবে। তো আমি LI এর মধ্যে লিখলাম যে হ্যালো। তো এই হ্যালোটাকে যদি আমাকে এখন প্রিন্ট করাতে হয়, তাহলে আমাকে কিন্তু যে এই যে ব্রাউজারের মধ্যে আমি রুট নামে একটা কিছু লিখে রেখেছি। এখানে খেয়াল করে দেখুন রুট নামে কিন্তু একটা ডিভ আছে। তো এই ডিপটাকে আমাকে কিন্তু এখানে আগে ধরতে হবে। তো ধরে সেটাকে একটা আ রুট করতে হবে। একটা ভার্চুয়াল রুট ক্রিয়েট করতে হবে। তো সেইজন্য আমি ইউজ করছি React DOM। স্পেলিংটা খেয়াল রাখবেন এখানে React DOM আমি কিভাবে লিখছি। তারপর ক্রিয়েট রুট। ওকে? অলওয়েজ এখানে কিন্তু স্পেলিং গুলোকে কিন্তু ফলো করবেন। সবসময় কিন্তু টাইপও হয়ে যায়। ওকে? তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম কমপ্লেইন আসে যে আমরা এখানে তো যেমন লেখা আছে ভিডিওতে দেখে একই রকম লিখলাম। তবুও আমার কেন কাজ করছে না? কাজ এই কারণে করছে না। কারণ আমাদের অনেক সময় ভিডিও দেখে টাইপ করার সময় টাইপও হয়ে যায়। মানে অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়। ফোকাস যখন সরে যায় তখন এই ছোটখাটো ভুল হয়ে যায়। সেইজন্যই কিন্তু এররটা আসে। তো বিগিনার দের ক্ষেত্রে কিন্তু আরো বেশি আসে। ওকে? তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে সবকিছু আমি ঠিকই লিখেছি। তবুও আমার কেন কাজ করছে না? তো ডেফিনিটলি মনে করবেন যে কোথাও না কোথাও একটা স্পেলিং মিস্টেক অবশ্যই আছে। তো এখন এই রুটটা আমি ক্রিয়েট করার জন্য এখানে লিখছি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট না, সরি, গেট এলিমেন্ট বাই আইডি। এর ভিতরে লিখছি রুট। এটা কোন রুটটা? এটা কিন্তু আমার এই ইনডেক্সে যে রুটটা আছে না? সেই রুটটা। তো এটা একটা ডিভ এর আইডি রুট। তো সেটাকে কিন্তু আমি এভাবে ধরলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। তো এর ভিতরে এসে আমাকে কি করতে হবে? রেন্ডার করতে হবে। তো আমি লিখছি ডট রেন্ডার এভাবে। আচ্ছা, এটা আমি পরবর্তী লাইনেও লিখতে পারি ওইভাবে রেন্ডার। আচ্ছা, কি রেন্ডার করব? আমার এই যে ইউজার লিস্ট যেটা আছে না? তো এটা আমি ফাংশন হিসাবে এখানে লিখেছি যে এটা ইকুয়ালস টু ফাংশন রয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই ইউজার লিস্টটাকে এমনি প্রিন্ট করলে হবে না। আমাকে কিন্তু এখানে একটা এইভাবে আমাকে কিন্তু একটা ট্যাগের মতন এটাকে ইউজ করতে হবে। ওকে? তো আমি এই ফাংশনটা কলই করছি এখানে। ওকে? এটা ফাংশন কল করাই হচ্ছে কিন্তু React এর প্রসেসে করছি। React এর সিনট্যাক্স মেনে করছি এটাকে। ওকে? তো চলুন আমরা দেখি যে এটা কি প্রিন্ট হয়েছে। তো খেয়াল করে দেখুন এখানে হ্যালো প্রিন্ট হয়েছে। ওকে? তো এটা একটু আমি রেসপন্সিভটাকে অফ করে নিচ্ছি। হুম, এখানে দেখুন হ্যালো প্রিন্ট হয়েছে। তাই না? তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিভকে প্রিন্ট করিয়ে দিতে পারলাম। আমি একটু ইন্সপেক্ট করে দেখাচ্ছি। দেখুন একটা UL এর মধ্যে কিন্তু একটা LI প্রিন্ট হয়েছে। খেয়াল করছেন? এই LI এর মধ্যে দেখুন হ্যালো রয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এখানে এই যে অবজেক্টটা রয়েছে না? এই অবজেক্ট গুলোকে প্রিন্ট করানো। অবজেক্টের ভ্যালু গুলোকে প্রিন্ট করানো। এরকম সিম্পল একটা UL কে প্রিন্ট করানো নয়। তো সেইজন্য আমাকে কি করতে হবে? এই যে LI একাধিক চাই। তো এই একাধিক LI আমার দরকার। তো সেটা কে প্রোভাইড করতে পারবে আমাকে? সেটা কিন্তু আমাকে লুপ প্রোভাইড করতে পারে। ওকে? তো সেই লুপটা লেখার জন্য যেহেতু আমি এখানে এখন লুপ ব্যবহার করতে চলেছি, তো React এর নিয়ম মাফিক
আমাকে কিন্তু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি তাহলে কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো না। আর এতক্ষণ যেগুলো লিখছিলাম সেগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের জিনিস নয়। অ্যাকচুয়ালি এটা জাভাস্ক্রিপ্ট XML মানে JSX এর জিনিস। তো সেজন্য এখানে দেখুন এই যে ইউএল এর মধ্যে আমাকে কিন্তু এই লুপ চালাতে গেলে আমাকে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। তো এখন এখানে আমি যখন লিখছি যে এই যে ইউজার্স, সেই ইউজার্সটাই আমি এখানে প্লেস করছি ইউজার্স ডট ম্যাপ। ওকে? তো সেম জিনিস কিন্তু আমি এখানেও করেছিলাম। কনফিউজ হওয়ার কিছু নেই এখানে। আমি যদি দেখাই আমার example.com এর যে কনসোল লগটা আছে সেটাকে একটু খুলি। আচ্ছা এটা হ্যাঁ, দেখুন এই যে users.map, তো এই সেম জিনিসটাই কিন্তু আমি এখানে লিখে দিতে পারি। এই সেম জিনিসটাই আমি এখানে লিখে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে যেহেতু এলআই লিখতে হবে, তো এই যে ভিতরে কনসোল লগ করেছি তার বদলে আমাকে এলআই লিখতে হবে। ব্যাস এতটুকুই কিন্তু কাজ। তো আমি এখানে আগে লুপ চালাচ্ছি। এখানে লিখছিলাম যে আইটেম। আচ্ছা, আর যেহেতু আমাকে রিটার্ন করতে হবে তো ম্যাপের মধ্যে আমাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট প্লেস করতে হবে। ওকে? এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আমাকে যেহেতু এখান থেকে রিটার্ন করতে হবে, তো রিটার্ন করব কি? আমরা একটা এলআই রিটার্ন করব। তো এলআই রিটার্ন করার জন্য আমাকে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে হবে। আর এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ছিল এই ম্যাপের ক্ষেত্রে। ওকে? তো এইটুখানি জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমি এখানে লিখলাম এলআই আর এখানে লিখলাম এলআই। ঠিক আছে? এবার এর ভিতরে গেছে আমাকে লিখতে হবে এই যে আইটেম। তো সেজন্য আমাকে আবার ডট আইটেম ডট নেম এটাকে আমরা ইউজ করলাম। দেখুন এই যে ইউজার ডট নেম। তো এখানে ইউজার্স এর উপরে ইউজার লিখেছে, আমরা এখানে লিখেছি ইউজার্স এর উপরে আইটেম, একই জিনিস। তো এবার একটু দেখি ব্রাউজারে এসে যে কি দেখতে পাচ্ছি। তো ব্রাউজারে আমি চলে আসছি। এখানে দেখুন আমি একটু জুম করছি। আচ্ছা, এটা বারবার হ্যাঁ, দেখুন অ্যালিস আর বব এ দুটো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবার ইন্সপেক্ট করে একটা জিনিস দেখাচ্ছি। এখানে একটা এরর আসবে কনসোলে। Each child in list should have unique key property. তো এটার অর্থ হলো যে এই যে প্রত্যেকটা এলআই না, এখানে তো একাধিক এলআই ক্রিয়েট হচ্ছে। প্রত্যেকটা এলআই এর ক্ষেত্রে একটা ইউনিক আইডি প্রেস করতে হবে। ঠিক আছে? একটা ইউনিক আইডি দিতে হয়। তো এটা হলো React এর রুলস অনুযায়ী। এটা কিন্তু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর রুলস নয়। তো সেক্ষেত্রে লিখতে হয় কি। তো আমরা লিখছি কি, আর এখানে এসে আমরা কি করব এই যে আইটেম, ইন্ডিভিজুয়াল আইটেমের কিন্তু একটা করে আইডি ছিল। ওকে? তো এখানে এই প্রপার্টিটা কিন্তু কি হিসাবে লিখতে হবে। এই KEY এই ওয়ার্ডটাই কিন্তু লিখতে হবে। তাহলে দেখুন এররটা চলে যাবে। এবার আমরা যদি এখানে এসে চেক করি, দেখুন এই যে প্রত্যেকটার মধ্যে আমি আইডি লিখেছি কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখুন আইডি কিন্তু দেখাচ্ছে না। তাই না? এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আইডি আপনি এখানে দেখতে পাবেন না। তো আমি আইটেমের মধ্যে যে আইডিটা লিখেছিলাম তো আমাকে কিন্তু এখানে key equals to 1, key equals to 2 এরকম দেখানোর কথা। এটা দেখাবে না। বেসিক্যালি রিঅ্যাক্ট এটা নিজেকে জিনিসটা আপডেটেড রাখার জন্য এই নিজে এই আইডিটাকে ইউজ করছে বা এই কিটাকে যেটা প্রপার্টিটা সেই কি প্রপার্টিটাকে কিন্তু ইউজ করছে। রিঅ্যাক্ট কি করে যে এই যে এলআই গুলো ভবিষ্যতে এমন হতে পারে যে এলআই আপডেট হবে, ঠিক আছে? এলআই হয়তো ডিলিট হবে। তো সেক্ষেত্রে আপডেট হচ্ছে মানে নতুন একটা এলআই আসছে। তো পুরনো এলআই এর কততম পজিশন ছিল বা কোনো একটা এলআই ডিলিট হয়ে গেল। তো এই জিনিসগুলোকে ট্র্যাক রাখার জন্য এই আইডিটাকে ইউজ করে। তো এটা আপনি ভিজুয়ালি দেখতে পাবেন না এখানে। এটা বিহাইন্ড দ্য সিন রিঅ্যাক্ট নিজে থেকে ইউজ করে। তো ঠিক আছে, আমাদের এটা যদিও রিঅ্যাক্ট এর ক্লাস না, তো আমি বেশি ইনডেপথ যাব না। তাহলে আরো বেশি কনফিউশন হবে। কারণ আমরা অবজেক্ট শিখছিলাম। তো আমরা সিম্পল এটা কি জন্য শেখা শুরু করেছিলাম, এই কোডগুলো এতক্ষণ কেন দেখলাম? আমরা শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা কিভাবে এই অবজেক্টটাকে মানে কোনো একটা অ্যাডের ভিতরে থাকা অবজেক্টটাকে কিভাবে আমরা লুপের মধ্যে দিয়ে ব্রাউজারে প্রিন্ট করাতে পারি। ওকে? সেটা আমরা যেমন ভ্যানিলা জাভাস্ক্রিপ্টেও করতে পারি। তো একই রকমভাবে কিন্তু আমরা একই জিনিস কিন্তু আমরা আবার রিঅ্যাক্ট এর মাধ্যমেও করতে পারি। দেখুন কোড কিন্তু সেম। ওকে? কোড কিন্তু সেমই আছে এখানে। তো এখানে ম্যাপ চালিয়ে আমরা একটা কিন্তু অবজেক্ট এই একটা ফাংশন লিখেছিলাম। যে ফাংশনের ভিতরে কনসোল লক করিয়েছিলাম। আর এখানে আমরা কিন্তু এলআই এর মাধ্যমে এটাকে পাস করিয়েছি। ব্যাস এলআই এর মাধ্যমে ডিসপ্লে করানোর চেষ্টা করেছি। এই এতটুকুই তফাৎ। ঠিক আছে? এবার আমরা পরবর্তী যে বিষয়টা আছে সেটা দেখে নিই।
এখানে আছে নেস্টেড অবজেক্টস অ্যান্ড অপশনাল চেইন। এটা কি? এটা খুব একটা কঠিন কিছু নয়। আমি এখান থেকে এই বিষয়টাকে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা অবজেক্ট আছে। আর এই অবজেক্টের ভিতরে দুটো প্রপার্টি আছে, নেম আর অ্যাড্রেস। অ্যাড্রেসটা আবার একটা অবজেক্ট। অ্যাড্রেসটা নিজে আবার একটা অবজেক্ট। খেয়াল করে দেখুন অবজেক্টটা নিজে আবার একটা অবজেক্ট। তো এখানে আমরা কনসোল লগ করার চেষ্টা করেছি ইউজার, অ্যাড্রেস, সিটি। তো ইউজার্সের ভিতরে, অ্যাড্রেসের ভিতরে সিটি। এটাকে আমরা প্রিন্ট করানোর চেষ্টা করছি। নিউ ইয়র্ক। পারফেক্ট। এখন অ্যাড্রেসের ভিতর থেকে আমরা যদি ইউজার ডট অ্যাড্রেস ডট, তো দেখুন কত সুন্দরভাবে চেইনিং হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু সামনে হেল্পও করছে। ডট জিপ যদি লিখতে চাই তো আমরা জিপ কোডও পাচ্ছি। এখন ইউজার ডট তারপরে ধরুন অ্যাড্রেস ডট কান্ট্রি, এটাকে পেতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিন্তু আনডিফাইন্ড দেখতে পাচ্ছি, তাই না? তো এইটা হলো একটা এরর, কাইন্ড অফ এরর। কারণ আমার এখানে কান্ট্রি নামে কোনো কিছু ডিফাইন করা ছিল না। তো যদি আমাদের এরকম কোনো কখনো প্রয়োজন হয় যে যদি কান্ট্রি থেকে থাকে তাহলে প্রিন্ট করবে। আর যদি কান্ট্রি না থাকে তাহলে সেটা অপশনাল হিসাবে নেবে। তো সেইজন্যই এখানে কিন্তু বলছে যে অপশনাল চেইনিং। তো সেই বিষয়টা আমরা কিভাবে করতে পারবো? জাস্ট সিম্পলি এর আগে এসে আমরা একটা এরকম কোয়েশ্চেন মার্ক ইউজ করব। ওকে? তো এক্ষেত্রেও আমরা যদিও দেখতে পাচ্ছি যে আনডিফাইন্ড এই বিষয়টা, তো নেস্টেড প্রপার্টি ইউজ করার আগে আমরা জেনারেলি এরকম কোয়েশ্চেন মার্ক ইউজ করব। কারণ এটা হলো আমাদের একটা বলতে পারেন যে সেফটি পারপাস। ওকে? যে এটা আমরা একটা অপশনাল হিসাবে রাখছি। অপশনাল মানে আমরা গেস করছি হয়তো কান্ট্রি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো যদি থাকে তাহলে প্রিন্ট হবে, যদি না থাকে তাহলে আনডিফাইন্ড চলে আসবে। সেক্ষেত্রে কোনো প্রকার এরর আসবে না। এখন মনে হতে পারে যে এরকম কেন করব? আমরা তো সামনেই দেখতে পাচ্ছি যে আমার তো কান্ট্রি এখানে নেই, তাহলে আমি কেন প্রিন্ট করব? বিষয়টা সবসময় এরকম হয় না। আপনার কিন্তু সবসময় রেডি করা কোনো অবজেক্ট থাকবে না। এরকম হবে মেক্সিমাম সময় আপনার এপিআই থেকে, ব্যাকএন্ড থেকে আপনার কিন্তু অবজেক্ট আসবে। সেই এপিআই এর মধ্যে কোন কিটা আছে, কোন কিটা নেই সেটা কিন্তু আমরা সবসময় জানতে পারব না। ওকে? সেক্ষেত্রে আমাকে কিন্তু ডিবাগ করতে হবে প্রতি ক্ষেত্রে। তো এই ডিবাগ করার একটা স্টেপ আমরা এগিয়ে থাকতে চাইছি যে আমরা যেন কোনো প্রকারের এরর ফেস না করি। সিম্পল মনে রাখুন যে এই জিনিসটা মনে করুন যে কোনো একটা এপিআই থেকে আসছে। এবার আমরা জানি না, আমরা এইটুখানি গেস করতে পারি যে অ্যাড্রেসের মধ্যে সিটি থাকবে, জিপ থাকবে, কান্ট্রি থাকবে, এই সমস্ত জিনিস থাকতেই পারে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কান্ট্রি এখানে নেই। তো সেইজন্য আমরা এখানে কোয়েশ্চেন মার্ক একটা ইউজ করলাম। সিম্পল, যে এটা অপশনাল হিসাবে, যে যদি থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে, না হলে কিন্তু আমাদের কোনো কিছু প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আমরা কোনো এরর পাবো না। ওকে? তো আমাদের কিন্তু কোনো এরর আসবে না। ওকে? তো এররের হাত থেকে বাঁচার জন্য। মানে যদি আমি সহজভাবে বলতে চাই। আচ্ছা, এরপরে আমরা অবজেক্ট কি, অবজেক্ট ভ্যালু এই জিনিসগুলো দেখেছি। তো আমরা এখানে একটা অবজেক্ট বানিয়ে নিচ্ছি। এখানে একটা আমি অবজেক্ট বানিয়ে নিলাম। এখন এটাকে আমি লুপে চালাতে চাইছি। তো আমরা কোন লুপ ইউজ করব? আমরা কিন্তু এখানে ফর অফ লুপ ইউজ করব। এই অবজেক্টটাকে লুপে চালানোর জন্য। ওকে? তো এখানে আমরা লিখছি যে দেখুন লেট, তারপরে আমি এখানে কি আর ভ্যালুটাকে এভাবে সেপারেট করে নিচ্ছি। কি আর ভ্যালু আমার দুটোই চাই। অফ, তারপরে আমাদের এখানে যে ইউজার যে রয়েছে না? তো সেটাকে আমার দরকার। তো সেইজন্য আমাকে লিখতে হবে অবজেক্ট ডট এন্ট্রিস। ওকে? অবজেক্ট ডট এন্ট্রিস। তো এই অবজেক্ট ডট এন্ট্রিস কি করছে? এই এন্ট্রি যেগুলো আমার করা আছে, মানে এই একটা এন্ট্রি আছে, এই একটা এন্ট্রি আছে। তো সেগুলোর উপরে একে, একে যাবে এবং প্রিন্ট করাতে সাহায্য করবে। খেয়াল রাখবেন এটা কিন্তু ফর অফ লুপ। এবার আমি যদি এখানে console ডট লগ করি আর এর মধ্যে এসে কি আর ভ্যালু এভাবে প্রিন্ট করাই, তাহলে দেখবেন যে খুব সহজেই আমার কাছে কিন্তু এই যে কি আর ভ্যালু দুটোই চলে আসছে। এখন সবসময় হয়তো আমার কি এর প্রয়োজন হবে না। আর সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমরা কিন্তু এই অবজেক্ট ডট কিস, তো সেখান থেকে আমরা কি পাবো? আমাদের যদি শুধু ভ্যালুর দরকার হয় তাহলে অবজেক্ট ডট ভ্যালুস এভাবে লিখব, তাহলে আমরা অবজেক্ট ডট ভ্যালুস পেয়ে যাব। আর যদি আমাদের কি ভ্যালু পেয়ারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে এখান থেকে একটা, একটা করে ডেটা বের করে নিতে পারি। আচ্ছা, পরের জিনিসটা কি? মানে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস অবজেক্ট অ্যান্ড জেসন।
তো দুটো এখানে মেথড আছে, json.stringify অ্যান্ড json.parse। তো এটা আমরা কিভাবে করতে পারি? ম্যাক্সিমাম সময় আমরা জেসন নিয়েই কাজ করব, রিঅ্যাক্টে যখন কাজ করব বা ব্যাক এন্ডে যখন নোডে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা দেখুন এখানে একটা ইউজার রয়েছে। তো এখানে এসে আমরা ইউজ করব যে আ একটা স্ট্রিং এ কনভার্ট করার চেষ্টা করব এই অবজেক্টটাকে। বেসিক্যালি এখানে যে অবজেক্টটা আছে সেটা আমরা স্ট্রিং এ কনভার্ট করার চেষ্টা করছি। তো সেটা কিভাবে করব? দেখুন user.json.stringify এখানে একটা এরকম নাম রাখলাম যে ইউজার স্ট্রিং। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে আমরা একটা স্ট্রিং এ কনভার্ট করতে চলেছি। সেজন্য স্ট্রিংইফাই ইউজার, ইউজার স্ট্রিং। খেয়াল করছেন? এটা কিন্তু একটা স্ট্রিং। দেখুন যে ১ম এ কিন্তু একটা কোটেশন আছে, শেষে একটা কোটেশন আছে। আর ভিতরের পুরো জিনিসটা বোথ সাইড কিন্তু কোটেশনের মাধ্যমে এটাকে কিন্তু আটকানো হয়েছে। খেয়াল করছেন? তো এটা যেহেতু নাম্বার তো এখানে কোটেশন নেই। তো এটা কিন্তু একটা জেসন এ কনভার্ট হয়ে গেছে। ওকে? তো কোনো একটা অবজেক্টকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে আমরা জেসন এ কনভার্ট করতে পারি। মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো একটা জিনিসে আমরা কনভার্ট করতে পারি। এটা কিন্তু স্ট্রিং এ আমরা কনভার্ট করেছি। এখন এটাকেই যদি আমাকে আবার পুনরায় অবজেক্টে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে এখানে এসে এবার পার্স করতে হবে। মানে এটাকে এবার পড়ে দেখতে হবে। মাউস এরকম একটা নাম রাখলাম। এবার আমাকে লিখতে হবে জেসন ডট জেসন ডট আমাকে লিখতে হবে যে পার্স। আমাকে এই যে জেসনটা আছে মানে ইউজার স্ট্রিং এটাকে কিন্তু পার্স করতে হবে। এবার এটা আমার পার্স হয়ে গেছে। আমি কিন্তু আবার ব্যাক টু অবজেক্ট পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রোটোটাইপ হিসাবে অবজেক্ট দেখাচ্ছে। ওকে? তো এক্ষেত্রে আমরা কি দেখলাম? যে কোনো একটা অবজেক্ট যদি থাকে সেই অবজেক্টটাকে কি করে আমরা জেসন স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারি। এই যে এটা। তো সেখানে রয়েছে কি জেসন ডট স্ট্রিংইফাই। তো স্ট্রিং এ কনভার্ট করতে চাইছি তাই স্ট্রিংইফাই। যে স্ট্রিং বানালাম কিসের উপরে? এই ইউজার অবজেক্টটাকে। তারপর সেটাকে একটা ভ্যারিয়েবলে সেভ করে রেখেছি। এখন সেটাকেই যদি আবার অবজেক্টে কনভার্ট করতে হয় তাহলে কিন্তু আমাকে json.parse এই মেথডটাকে কিন্তু ইউজ করতে হবে। সেটা কি করবে? json স্ট্রিং ব্যাক টু অবজেক্ট। তো একটা json স্ট্রিংকে আবার অবজেক্টে কনভার্ট করে দেবে। এটা কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে। তো আপনারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু বারবার প্র্যাকটিস করবেন। এই যে json.stringify আর json.parse এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হবে। তো আজকে এতটুকুই রাখছি। অবজেক্টের বিষয়ে আরো কিছু বিষয় শিখতে হবে আমাদের এখনো। তো সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ভিডিওটা অলরেডি অনেকটাই বেশি লম্বা হয়ে গেছে। আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। ধন্যবাদ।